নমস্কার বন্ধুরা, আপনার বয়স যদি 40-এর কোটায় হয় তাহলে টাকা পয়সার ব্যাপারে এই 10টি মিস্টেক কিন্তু অবশ্যই এড়িয়ে চলবেন। মিস্টেক নাম্বার 1, ডোন্ট থিঙ্ক ইট ইজ টু লেট। অনেক সময় এটা আমাদের সাথে হয় যে 40-এর কোটায় এসে আমরা একটু আত্মগ্লানিতে ভুগি। মনে হয় যদি যখন বয়স 30 কিংবা 20 ছিল তখন যদি এই ইনভেস্টমেন্টের ব্যাপারগুলো সেই সময় করে রাখতাম তাহলে তো খুব ভালো হতো। এখন তো সময় অনেকটাই পেরিয়ে গেছে, আর কি কিছু ভালো হওয়ার সম্ভাবনা আছে? তো এইরকম নানা রকম নেগেটিভ চিন্তা কিন্তু আমাদের মনে আসে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে এখনও কিন্তু হাতে অনেকটাই সময় আছে, এখনও 20-30 বছর সময় আছে হাতে। সেই সময়টাই কিন্তু যথেষ্ট। আর এই সময়তে যেহেতু আমরা ম্যাচিওর হয়ে গেছি, এই সময় ইনকামও ভালো হচ্ছে, সুতরাং আমরা চাইলে কিন্তু ভালো রকম ইনভেস্ট করতে পারি। তো প্রথম আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে যে এই ধরনের অনুশোচনা বা রিগ্রেট না করে এখন হাতে যে সময়টা আছে সেই সময়টাকে কাজে লাগানো এবং সেইভাবেতে কিন্তু প্ল্যানিং করে ইনভেস্ট করা। এরপর 2 নম্বর যে মিস্টেক সেটা হলো ইনভেস্ট আইদার টু অ্যাগ্রেসিভলি অর টু কনজারভেটিভলি। দুটোই কিন্তু খারাপ। আসলে কি হয়, যখন আপনার বয়স 40-এর কোটায় এসে যাচ্ছে, তো যদি আপনি এইটা ফিল করেন যে আমার সময় অনেকটা নষ্ট হয়ে গেছে, তখন আপনি কি চাইবেন যে সময়টা নষ্ট হয়ে গেছে সেই সময়টাকে মেকআপ করার জন্য অ্যাগ্রেসিভ জায়গাতে ইনভেস্ট করতে, যেখান থেকে বেশি রিটার্ন পাওয়া যাবে এবং আপনার যে গোল আছে সেই গোলটা আপনি অ্যাচিভ করতে পারবেন। কিন্তু এটা একটা ভুল স্ট্র্যাটেজি। আপনি বেশি রিস্ক নিয়ে অল্প সময়ে বিরাট সম্পদ তৈরি করার কথা যে ভাবছেন সেটা কিন্তু ঠিক নয়। রিস্ক কিন্তু অপটিমাম নিতে হবে এবং সেটাও কিন্তু আপনার বয়সের কথা ভাবনা চিন্তা করে। সুতরাং খুব বেশি রিস্ক নিয়ে কিন্তু আপনি আরও বিপদে পড়ে যেতে পারেন, সেইটা ঠিক নয়। আপনাকে কি করতে হবে যে একদম অপটিমাম যেটা রিস্ক আছে সেটাই নিতে হবে। আবার অনেকের ক্ষেত্রে উল্টোটা হয়। অনেকে কি ভাবেন যে আচ্ছা বয়স 40 হয়ে গেছে, এবার তো রিস্ক নেবার সময় কম এসে গেছে, তো আর কোনো রিস্কই নেবো না, সমস্ত টাকাটাই একদম যেখানে রিস্ক নেই রিস্ক ফ্রি জায়গায়, ব্যাংকে, পোস্ট অফিসে, এইখানেতেই ইনভেস্ট করবো, মানে টু কনজারভেটিভ। সেটাও ঠিক না। তাহলে কি করতে হবে? তাহলে আমাদের যেটা করতে হবে, একটা পোর্টফোলিও তৈরি করতে হবে যেখানে কিছু রিস্কি প্রোডাক্ট থাকবে আবার যেখানে কিছু নন রিস্কি প্রোডাক্ট থাকবে, দুটোর মিক্স। ডেট আর ইকুইটি দুটোতে মিক্স করে ইনভেস্ট করতে হবে। যদি বয়স 40 হয় 50 থেকে 60% তো ইকুইটিতে মানে মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করা যেতেই পারে। এর সাথে সাথে 40 থেকে 50% আপনি চাইলে ডেট প্রোডাক্ট, ব্যাংকের প্রোডাক্ট, পোস্ট অফিসের প্রোডাক্ট, কিছুটা টাকা গোল্ড, সিলভার এরকম জায়গাতেও রাখতে পারেন। এরপর 3 নম্বর যে মিস্টেকটা আমরা 40-এর কোটাতে করে থাকি সেটা কি? সেটা হচ্ছে যে লাইফস্টাইল এক্সপেন্স গোজ আউট অফ কন্ট্রোল। মানে আমাদের যে লাইফস্টাইল যে খরচাটা সেটা কিন্তু কন্ট্রোলের বাইরে চলে যায়। কারণ এই সময় কি হয় যে আমরা আমাদের কেরিয়ারের পিকেতে থাকি, সেই জন্য আমাদের বেশ ভালো ইনকাম হয়। আর সেই কারণেই কিন্তু মনের মধ্যে একটা টেম্পটেশন এসে যায়, একটা বড় বাড়ি কিনতে হবে, লাক্সারি গাড়ি কিনতে হবে, ল্যাভিশ ভ্যাকেশন হবে, তারপরে ধরুন দামি দামি ইলেকট্রনিক্স গ্যাজেটস হবে। তো এই সমস্ত কিছু কেনার জন্য কিন্তু একটা টেম্পটেশন থাকে। তো এইটাকে কিন্তু আমাদের একটু চেক করতে হবে। তাহলে আপনি বলবেন তাহলে কি লাভ হলো? লাইফে তো এইগুলো লাগবেই, এইগুলো তো আমাদের শখ সাধ আহ্লাদ এগুলো তো থাকছে। দেখুন এগুলো তো থাকবে, কিন্তু আমি বলছি যে এটা আউট অফ কন্ট্রোল যেন না হয়ে যায়। আপনার টাকা যেভাবে বাড়ছে, আপনার ইনকাম যেরকম বাড়ছে সেরকমভাবে আপনার খরচাও বাড়ান, ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে সেভিং যেটা হবে সেটাকেও কিন্তু সেই প্রপোর্শনেটলি বাড়াবেন। এমন নয় যে যেটুকু স্যালারি রাইজ হলো বা যেটুকু স্যালারি হাইক হলো সমস্ত টাকাটাই আমার এই সমস্ততেই চলে গেল, আর যেখানে আমার ইনভেস্ট করার কথা ছিল বা সেভ করার কথা ছিল সেখানেই আমার কিছুই ইনভেস্টমেন্টের পোর্শনটা বাড়ালাম না। এটা যেন না হয়, দুদিকেই যেন আমার কিছু কিছু ইনভেস্টমেন্ট বাড়ে। এরপর 4 নম্বর যেটা মিস্টেক হয় সেটা বলতে পারেন যে একটা ফিলিং, বলতে পারেন যে আমাদের মনে হয় যে এবার একটু কিন্তু বড় বাড়ির দরকার, অথবা যে বাড়িটা আছে সেটা একটু রিনোভেট করার দরকার। কেন হয় জানি না, কিন্তু যখনই টাকা বেশি হাতে আসে এবং বয়স 40-এর কোটায় থাকে তখন মনে হয় যে বাড়িটাতে আগে চলছিল 1 BHK বা 2 BHK ফ্ল্যাট সেটা আর হচ্ছে না, আরও বড় চাই, 3 BHK ফ্ল্যাট দরকার হয়। কিংবা ধরুন যে বাথরুম বা ওয়াশরুমটা আপনি এতদিন ধরে ইউজ করে এসেছেন এখন মনে হচ্ছে সেটা পুরনো লাগছে, টাইলসগুলো রং চটে গেছে, নতুন করে বাথরুম হতে হবে, বেশ একদম টাইলস থাকবে নতুন, কিচেনটাও একদম মডিউলার কিচেন দরকার। কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে এই ধরুন বিগার হাউস, বড় বাড়ি, তার মানে কি জানেন? তার মানে কিন্তু আপনার অ্যাডিশনাল হোম লোনের EMI, বড় বাড়ি মানেই হায়ার মেনটেনেন্স কস্ট, বড় বাড়ি মানেই হায়ার ইউটিলিটি বিল, প্রপার্টি ট্যাক্স বেশি হবে। এইবার এই এত এত খরচ বৃদ্ধি মানেই কিন্তু কম্প্রোমাইজ করতে হবে অন্য জায়গায়। কোথায়? এডুকেশন, বাচ্চাদের এডুকেশনেতে, আপনার হেলথেতে বা পরিবারের লোকজনদের হেলথেতে, সর্বোপরি রিটায়ারমেন্টের সেভিংয়ে, যেটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। এখন টাকা আসছে, কাজ আছে, সেই কারণের জন্য চাকরি আছে, টাকা আছে, কিন্তু রিটায়ারমেন্টের সময় বা রিটায়ারমেন্টের পরে কিন্তু এগুলো তো আসা বন্ধ হয়ে যাবে। তো সেইগুলোর জন্য তো এখন থেকে প্ল্যানিং করতে হবে। তো সেই রিটায়ারমেন্ট সেভিংয়ে কোপ পড়ে যাওয়াটা কিন্তু খারাপ।
এর পরের যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে যে নট টেকিং কেয়ার অফ আওয়ার হেলথ। আমরা খুব বিজি, নিজের পরিবারকে নিয়ে বিজি, ছেলে মেয়েদেরকে নিয়ে বিজি, কাজ নিয়ে বিজি, আর এই বিজি হবার কারণে আমরা একটা জিনিসকে খুব নেগলেক্ট করে ফেলি, সেটা হচ্ছে আমাদের হেলথ। যেটা আমাদেরকে চালাচ্ছে সেই হেলথটাকে কিন্তু আমরা নেগলেক্ট করে ফেলছি। কিন্তু জানেন কি, অল্প বিস্তর সময় পরে কিন্তু এই হেলথটাই কিন্তু একটা বড় শিরোপীড়ার কারণ হয়ে দাঁড়াবে। ইংরেজিতে কথা আছে যে ইউ মে হ্যাভ 100 প্রবলেমস বিফোর এ হেলথ প্রবলেমস, হোয়েন ইউ হ্যাভ ওয়ান হেলথ প্রবলেম দেন ইট বিকামস ইউর অনলি প্রবলেম। মানে হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আপনার হেলথের প্রবলেম নেই আপনার 100টা সমস্যা থাকতে পারে, কিন্তু যখন একটা হেলথের সমস্যা এসে যাবে তখন ওই একটাই একমাত্র সমস্যা হয়ে দাঁড়াবে আপনার হেলথ প্রবলেম। তখন কিন্তু আর অন্য কোনো প্রবলেমগুলো মাথাতেই আসবে না। তো এই যে কোট, এই কোটটা কিন্তু খুব বলতে পারেন একটা ওয়াইজ কোট। 40-এর উপরের বয়স হয়ে গেলে কিন্তু আপনাকে ম্যাক্সিমাম হেলথের দিকে লক্ষ্য দিতে হবে। আর তাছাড়াও যদি আপনি এখন থেকে হেলথে ইনভেস্ট করেন, ভবিষ্যতে আপনারা যে হেলথ এক্সপেন্স মানে পোটেন্সিয়াল হেলথ এক্সপেন্স বলতে পারেন। তো এইবার 40-এর পরে তো বিভিন্ন ধরনের রোগ ব্যাধি শরীরে বাসা বাঁধবে, তার জন্য নিয়মিত ওষুধ খেতে হবে। সেটাও তো কম টাকা না। আমি তো দেখেছি যারা বয়স্ক মানুষ তারা খাবার যা খান বা খাবারের যা খরচা তার থেকে তো তাদের ওষুধের খরচা বেশি। সুতরাং সেখানে কিন্তু অনেক টাকা বাঁচানো সম্ভব যদি এখন থেকে আমরা হেলথের ব্যাপারে খেয়াল রাখি। এরপরের যে পয়েন্ট সেটা কিন্তু খুব আমার ফেভারিট পয়েন্ট, সেটা হচ্ছে prioritize your children's education over your retirement saving। তো আমরা ইমোশনাল হয়ে কি করি যে বাচ্চাকে সব থেকে ভালো স্কুলে পড়াতে হবে, সব থেকে দামি স্কুলে পড়াতে হবে, এই ভেবে নিয়ে যা আছে সমস্ত ঘটি বাটি বিক্রি করে ওদেরকে পড়াতে পাঠিয়ে দিই, আর নিজের রিটায়ারমেন্টের ব্যাপারে ভাবিই না। এটা করলে কিন্তু চলবে না। বাচ্চাদের প্রতি দায়িত্ব আছে, অস্বীকার করছি না, কিন্তু তার মানে এই নয় যে আমি আমার সাধ্যের বাইরে গিয়ে তাদের পিছনে খরচা করব আর তারপরে নিজের ভবিষ্যৎটাকে একদম জর্জরে করে ফেলবো। সেটা করলে হবে না। অনেক সিনেমাতেও দেখেছেন নিশ্চয়ই, একদম বাবা মা ঘটি বাটি বিক্রি করে ছেলেকে পড়ালো, তারপরে কি হলো, তারপরে বাবা মাকে দেখছেই না। আমি বলিনি যে আপনার ছেলে বা মেয়ে সন্তানরা আপনাকে দেখবেন না, এরকম ব্যাপার না, কিন্তু নিজের ব্যবস্থাটা নিজে করে নিতে হবে। তার জন্য যদি একটু র্যাশনাল হতে হয়, যদি এখন একটু কস্ট কাটিং করতে হয়, ওদের পড়াশোনার জন্য যেখানে আপনি পড়াতে পারবেন আপনার সাধ্যের মধ্যে আসবে সেই জায়গাতেই খরচা করুন। দরকার নেই একদম মানে কি বলবো শুধুমাত্র ইমোশনালি ফুল হয়ে গিয়ে কিনা ওদিকে ভালো পড়াবো। আর এমন নয় যে টাকা বেশি দিয়ে বিরাট বড় প্রাইভেট স্কুলে পড়ালেই ভালো শিখতে পারবে, সরকারি বা গভর্নমেন্ট স্কুলে কিছু শিখতে পারবে না, এরকম কিন্তু ব্যাপার না। নিজে বাড়িতে পড়াতে হবে, নিজেদের পরিবারেতে একদিকে লক্ষ্য রাখতে হবে যে ছেলেরা কীরকম পড়াশোনা করছে কিনা। নিজেরা যদি টাইম দিতে পারেন সেটা কিন্তু বেস্ট টিচার, কারণ বাড়িতে ভালো শিক্ষা হয়। তো সেগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু খুব একটা খরচা বেশি হওয়ার কথা না। তো সেই দিকটা লক্ষ্য রাখতে হবে, ইমোশনালি ড্রিভেন হলে চলবে না। এরপরের মিস্টেক, ইগনোরিং ডেট রিপেমেন্ট। ছোটবেলায় কোথায় যেন পড়েছিলাম না যে ঋণ রাখা বড় দোষ, পরে হয় আফসোস। কিছু কিছু লোন আছে, যেমন ধরুন হাউস বাইং করার জন্য যে লোন, যেটাকে বলা হয় হাউস লোন, সেটাকে আপনি বলতে পারেন যে ঠিক আছে গুড লোন, কারণ লম্বা সময় ধরে আপনি টাকাটা দেবেন, তাছাড়া কিছু ইনকাম ট্যাক্সেরও ছাড় আছে, তো সেইগুলোতে অ্যালাউ করা যায়। কিন্তু বাকি পার্সোনাল লোন, ক্রেডিট কার্ডের লোন, এইগুলো তো একদম রিপেমেন্টের পুরো ব্যবস্থা রাখতে হবে। এখানে বিরাট ইন্টারেস্ট, পার্সোনাল লোনই বলুন বা ক্রেডিট কার্ডের লোনই বলুন, এখানে কিন্তু ইন্টারেস্ট বিরাট বেশি। সুতরাং এইগুলো কিন্তু টাইমলি রিপেমেন্ট করে ফেলতে হবে, নাহলে কিন্তু আপনার ফিনান্সিয়াল লাইফটা খারাপ হবে। এর পরের যে মিস্টেক, সেটাকে আমি তো মিস্টেক বলবো না, আমি বলবো ব্লান্ডার। সেটা কি? সেটা হচ্ছে যে আপনি লাইফস্টাইল এক্সপেন্স আপনার এতই বেড়ে গেছে যে আপনার যে এমার্জেন্সি ফান্ড আছে সেইখান থেকেও আপনার টাকা তুলতে হচ্ছে, মানে সেই টাকাটা তো হাত পড়ছে। সেটা খুব খারাপ। আমি বলেছি যে সবসময় আপনার 6 মাসের যে খরচা সেই পরিমাণ টাকা কিন্তু আপনার এমার্জেন্সি ফান্ডেতে রাখতে হবে, আর সেটা শুধুমাত্র এমার্জেন্সি পারপাসের জন্যই, অন্য কোনো খরচার জন্য সেটা রাখা যাবে না। কিন্তু অনেক সময় কি হয় যে টাকা শেষ হয়ে গেছে, সুতরাং ওই টাকাও খরচা হয়ে যাচ্ছে, সেইটা কখনোই করা যাবে না। আর এমার্জেন্সি ফান্ড যখন এমার্জেন্সি পারপাসে খরচা হয়ে যাবে তখন প্রথম কাজ হবে যে আবার সেটাকে রিপ্লেনিশ করা, মানে আবার এমার্জেন্সি ফান্ডের টাকাটা জমা করে ফেলা। এরপরে 10 নম্বর যে মিস্টেক, সেটা হচ্ছে কি বিং কমপ্লাসেন্ট উইথ ইউর কেরিয়ার। অনেক সময় কি হয় যে আমরা 20-30 বছরে বারবার জব সুইচ করি, নতুন নতুন কোম্পানিতে কাজ করার কথা ভাবি, 40 বছর হওয়ার পরে কি একটু থিতু হওয়ার মন হয় যে ঠিক আছে এবার এখানে থিতু হয়ে যায়। আর কি হয় যে চাকরি যেটা করছি সেটাই করছি, অন্যান্য কোনো দিকে আর মনোনিবেশ হয় না। কিন্তু
বলছে কি যে না, এটা না করে কি করতে হবে, আমাদের তারপরে তো অপরচুনিটির সন্ধানে থাকতে হবে, নতুন নতুন স্কিল অ্যাকোয়ার করতে হবে, যাতে আমরা আরও ভালো জায়গায় বা ভালো পজিশনে জব পেতে পারি, বা আমাদের অন্যান্য যে স্কিল আছে সেই স্কিলগুলোকে ইউজ করে কিছু সাইড হাসেলস, মানে ধরুন এক্সট্রা সোর্স অফ রেভিনিউ বা ইনকাম সেটা যদি জেনারেট করতে পারি। তো এইগুলো কিন্তু আমাদের ভেবে দেখতে হবে। মানে 40 হয়ে গেল মানে এমন নয় যে সমস্ত দরজা বন্ধ হয়ে গেল, শুধুমাত্র একটা দরজাই খোলা আছে তা না, অন্যান্য অপশন যেগুলো আছে সেগুলোকে আমাদের ভেবে দেখতে হবে।